সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। বিগত এপিসোডে আমরা কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন থিওরেম সম্বন্ধে জেনেছিলাম একটি কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই দেওয়া থাকলে কিভাবে তার কনজুগেট জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই হয়, মড জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় এবং অ্যামপ্লিটিউড জেড ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস আলফা হয়। তো আজকে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এক্সারসাইজ থেকে বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করা শিখব। তো যারা আমার আগের এপিসোডটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড কমপ্লেক্স নাম্বারের এক্সারসাইজ। তো ভিউয়ার্স, বিগত এপিসোডে আমরা দেখেছিলাম যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আকারে দেওয়া থাকলে তার কনজুগেট, মডুলাস এবং অ্যামপ্লিটিউডের ফর্মুলা এরকমভাবে আসে। তো এই এপিসোডে আমরা সেগুলো নির্ণয় করব, কিন্তু এগুলো নির্ণয় করার জন্য কিন্তু আমাকে এক্স প্লাস আই ওয়াই ফর্ম দরকার। এটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে গিয়ে আমাকে সর্বপ্রথম এই এক্স প্লাস আইওয়াই বা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসা শিখতে হবে, কারণ তোমাদের বইয়ে যতগুলো প্রবলেম দেওয়া আছে তার বেশিরভাগ প্রবলেমই কিন্তু এই আকারে দেওয়া থাকে না। এই জন্যই এখানকার প্রবলেমগুলোকে যদি আমরা এই আকারে নিয়ে আসতে পারি, তারপর 1 থেকে 2 লাইনের মধ্যে বাকি প্রবলেমটা সলভ হয়ে যায়। তো দেখে নেওয়া যাক এগুলো কীভাবে করা যায়। তো এই জন্য এসএনদের বইয়ে অতি সংক্ষিপ্তের 6-এর যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই রাশিগুলোকে এ প্লাস আইবি আকারে লিখতে বলেছে। তো আমরা আগে শিখব কীভাবে একটি প্রবলেমকে এ প্লাস আইবি আকারে নিয়ে আসা যায়। এই জন্য আমি এখানকার 1 নম্বর প্রবলেমটি চুজ করছি। দেখো 1 নম্বর প্রবলেমে যেটা বলেছে 1 মাইনাস আই এর হোল কিউব। তো কমপ্লেক্স নাম্বার প্রবলেম সলভ করার জন্য তোমরা আগে একটা ধরে নিবে জেড। তো আমি ধরে নিলাম জেড ইকুয়াল টু 1 মাইনাস আই এর হোল কিউব। এটাকে সরল করতে হবে অ্যাট ফার্স্ট। সরল করে নিয়ে তারপরেই তোমরা কিন্তু এ প্লাস আইবি ফর্ম বা এক্স প্লাস আইবি ফর্মে নিয়ে আসতে পারবে। তো এখানে কিউব আছে, কিউবটাকে ভেঙে দিলে আমি পাবো 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার আই প্লাস 3 ইন্টু 1 ইন্টু আই স্কোয়ার মাইনাস আই কিউব। এইভাবে ভেঙে দেওয়ার পর আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 1 মাইনাস 3i। এখানে আই স্কোয়ারের ভ্যালু -1 হয়, তাই এটা পাবো -3। আই কিউবের ভ্যালু -i, তাই এখানে হয়ে যাচ্ছে +i। এখন এই যে বাস্তব অংশ অর্থাৎ 1 - 3, এই দুটোকে যোগ বিয়োগ করলে আমরা পাবো -2 এবং -3i আর +i মিলে হয়ে যাচ্ছে -2i। এটাকে আমরা লিখবো -2কে ব্র্যাকেটে রেখে প্লাস i ইন্টু এই -2 এর মাইনাসটা ভিতরে নিয়ে নিলাম 2 এর সাথে। তাহলে এইভাবেই আমরা এটাকে a প্লাস আইবি ফর্মে নিয়ে আসলাম। দেখো এখানে a হচ্ছে -2 এবং বিও হচ্ছে -2। এইভাবেই আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসতে পারবো। এখন আর একটি ভিন্ন টাইপের এক্সপ্রেশন থেকে আমরা সেটাকে এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসা দেখব। তো 6-এর 4 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে i বাই 2 প্লাস আই প্লাস 3 বাই 1 প্লাস 4i। এরকম আকারে, অর্থাৎ এটা কিন্তু এ প্লাস আইবি ফর্ম বা এক্স প্লাস আইওয়াই ফর্ম, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলি, দেখো সেই আকারে দেওয়া নেই। তো সর্বপ্রথম আমার কাজ হবে এই পুরো কমপ্লেক্স নাম্বারটাকে সেই আকারে নিয়ে আসা। তো আমরা এখানে ধরে নিলাম যে এটা জেড ইকুয়াল টু, তারপর এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো এই টাইপের ক্যালকুলেশন তোমরা প্রথমেই এই দুটোকে লসাগু করে নিয়ে সিম্পলিফাই করে নিতে পারো, অথবা এখানে একটি রাশি আছে i বাই 2 প্লাস আই, পরে প্লাস দিয়ে আছে 3 বাই 1 প্লাস 4i। এই দুটোকে ইন্ডিভিজুয়ালি তোমরা ক্যালকুলেশন করতে পারো। কীভাবে? যে কোনো কমপ্লেক্স নাম্বারে যদি এরকম রেশিও আকারে বা মূলদ আকারে দেওয়া থাকে, তাহলে প্রথমে যেটা করতে হবে, করণীর প্রবলেমে তোমরা যেটা করতে, যেমন যদি কোথাও 3 বাই 2 প্লাস √5 থাকতো, তাহলে এই করণীটাকে একটা সিম্পল ফর্ম দেওয়ার জন্য তোমরা সবসময় কি করো, যে হরের মধ্যে যে করণী থাকে সেই হরের করণীটাকে নিরসন করো। ঠিক একইভাবে আমরা এই কমপ্লেক্স নাম্বারে হরে যদি কোনো আইওয়ালা টার্ম থাকে, অর্থাৎ এরকম কমপ্লেক্স ফর্ম থাকে, তাহলে সেটা থেকে এই হরের থেকে আইটাকে আমরা আগে নিরসন করব। এই জন্য তোমরা করণীতে যেটা করতে, অর্থাৎ 2 প্লাস √5 এর যা অনুবন্ধী মানে 2 মাইনাস √5, এটা দিয়ে তোমরা উপর নিচে গুণ করতে, তাই তো? ঠিক একই রকম আমরা এই প্রবলেমটার ক্ষেত্রে এখানে 2 প্লাস আই আছে, তার অনুবন্ধী হচ্ছে 2 মাইনাস আই, সেটা দিয়ে আমরা এর উপর নিচে গুণ করব। আবার এর পরেরটার ক্ষেত্রে 1 প্লাস 4i, যার অনুবন্ধী হচ্ছে
ওয়ান মাইনাস 4i, আমরা সেটা দিয়ে উপর নিচে গুণ করে দেব। তো শুরু করছি। দেখো এখানে যদি আমি 2 মাইনাস আই দিয়ে উপর নিচে গুণ করি তাহলে উপরে পাচ্ছি i ইন্টু 2 মাইনাস আই এবং নিচে হয়ে যাচ্ছে 2 প্লাস আই ইন্টু 2 মাইনাস আই প্লাস এখানে 3 ইন্টু 1 মাইনাস 4i বাই 1 প্লাস 4i ইন্টু 1 মাইনাস 4i। তো এটাকে ক্যালকুলেশন করলে আমি উপরে সিম্পলি বীজগণিতের যে ক্যালকুলেশন করো তোমরা সেটাই ক্যালকুলেশন করবে। এখানে আই বলে যে কিছু আছে, আইটাকে তোমরা এক্স ওয়াই এর মতো ভেবেই ক্যালকুলেশন করতে পারো, কোনো প্রবলেম নেই। জাস্ট একটাই জিনিস, যখনই আই স্কোয়ার আসবে সেখানে তোমরা মাইনাস 1 বসিয়ে দিবে। যদি আই কিউব চলে আসে কোথাও তাহলে সেটা মাইনাস আই হয়ে যাবে, বা আই টু দি পাওয়ার 4 আসলে সেটা 1 হবে। আর অন্যান্য ক্ষেত্রে বাকি ক্যালকুলেশনগুলো কিন্তু একদম বীজগণিতের যা ক্যালকুলেশন তোমরা করো সেটা করলেই চলবে। তো আমি দেখো ক্যালকুলেশন করছি, এখানে 2i মাইনাস আই আর আই মিলে হয়ে যাচ্ছে আই স্কোয়ার। পরের লাইনে আমি আই স্কোয়ারের ভ্যালু বসাবো। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে পাচ্ছি আমি 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। একইভাবে এখানে হবে 3 মাইনাস 12i ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার। এখন এখানে উপরে হলো 2i, আই স্কোয়ারের ভ্যালু -1 অর্থাৎ 2i প্লাস 1 পেলাম, এবং নিচে হয়ে গেল 4 প্লাস 1। প্লাস 1 কেন? কারণ আই স্কোয়ার ইকুয়াল টু -1। আবার এখানে 3 মাইনাস 12i ডিভাইডেড বাই 1, এখানে আগের মতো প্লাস হয়ে যাবে। 4 স্কোয়ারের ভ্যালু 16, কারণ এখানে আই স্কোয়ার আছে বলে এই জায়গাটায় -1 আসে, প্লাস করে দিল। তো এই পর্যন্ত আসার পর বাকি ক্যালকুলেশন আমরা এই পাশে করছি। দেখো এখন আমি উপরে পেলাম 1 প্লাস 2i। যে কোনো কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টটাকে তোমরা সবসময় সামনে লেখা অভ্যাস করবে, তাতেই ভালো। বাই 5 প্লাস এরপরে হচ্ছে 3 মাইনাস 12i বাই 17। এখন এটাকে আমরা সাধারণ বীজগণিতের মতো সরল করে দেব। তো 5 আর 17 লসাগু আমার আসছে 85। এখন এখানে 17 দিয়ে মাল্টিপ্লাই করলে 17 প্লাস 34i প্লাস 15 মাইনাস 60i। এখন আগের মতো রিয়েলে ক্যালকুলেশন করলে আমি পাবো 32, আর ইমাজিনারির সঙ্গে ইমাজিনারি ক্যালকুলেশন করলে মাইনাস 26i ডিভাইডেড বাই 85। তো এখন এটাকে আমরা বিচ্ছেদ করে দেব। তো এখানে পাচ্ছি 32 বাই 85, এটা মাইনাস আছে মাইনাস দিলাম, আইটাকে আমি সামনে লিখে নিলাম, এবং উপরে 26 বাই 85। তো ভিউয়ার্স অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এখন এটাকে সেই যেভাবে আমাদের রাখতে বলেছে সেইভাবে লেখার জন্য আমি এখানে ব্র্যাকেট ইউজ করলাম, এবং এখানে মাইনাসটাকে আমি প্লাস দিলাম। তাহলে এই মাইনাসটা কোথায় যাবে? এই ব্র্যাকেটের ভিতরে আমি মাইনাসটা নিয়ে নিলাম। অর্থাৎ ভিউয়ার্স এ প্লাস আইবি ফর্ম, অর্থাৎ এই অংশটুকু আমার হয়ে যাচ্ছে এ, এবং এই অংশটুকু কিন্তু আমার হয়ে যাচ্ছে বি। এইভাবে আমরা এই টাইপের কমপ্লেক্স নাম্বারকে এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসতে পারবো। এখন আমরা এর থেকে একটু ডিফারেন্ট টাইপের যদি প্রবলেম থাকে, বিশেষ করে ট্রাইগোনোমেট্রিক যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেই টাইপের প্রবলেমগুলোর থেকে কী করে আমরা তার সেই প্রবলেমটাকে আমরা এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসবো সেটা দেখি। তবে এখন আমরা 6 নম্বর প্রবলেমটি দেখব, যেটা এই আকারে দেওয়া আছে। এখান থেকে আমরা এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসবো। তো যে কোনো কমপ্লেক্স নাম্বারের হর থেকে আই নিরসন করার জন্য আমরা তার অনুবন্ধী দিয়ে গুণ করি। তো এই প্রবলেমটার মধ্যে এটা হচ্ছে রিয়েল পার্ট, আর আইওয়ালা পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো দেখো তাহলে আমরা এর অনুবন্ধী দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের গুণ করতে হচ্ছে এখানে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা দিয়ে। তো যদি আমি উপর নিচে এটা দিয়ে গুণ করি তাহলে নিচে পাবো 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস আই সাইন থিটার হোল স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তো এখন উপরে আমার হয়ে যাচ্ছে 1 মাইনাস কস থিটা, এটাকে আর কোনো ক্যালকুলেশন করা যাবে না, এভাবেই রাখবো আপাতত, এবং উপরে পাচ্ছি প্লাস আই সাইন থিটা। এটাকে আমরা মানে নিচেরটাকে আমরা ভেঙে দিই। তো 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ারকে ভাঙলে পাবো 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এবং
এই যে মাইনাস আই সাইন থিটার হোল স্কোয়ার আছে, তো এখানে আমি পাবো সাইন স্কোয়ার থিটা, এবং আই থাকার জন্য এটা হয়ে গেল প্লাস সাইন স্কোয়ার থিটা, কারণ এখানে একটি আই স্কোয়ার আসবে এবং এই আই স্কোয়ারের ভ্যালু -1, এই জন্য এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তো এখন দেখো উপরে হচ্ছে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এবং নিচে পাচ্ছি আমরা এই দুটো মিলে একটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এই 1 আর এই 1 যোগ হয়ে হবে 2, বাকি থাকলো -2 কস থিটা। এই পর্যন্ত আসার পর উপরে যা আছে আমি তাই লিখলাম, 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা বাই, নিচের অংশ থেকে আমি যদি 2 কমন নেই তাহলে পাবো 1 মাইনাস কস থিটা। তো যেমনটা এর আগে করেছিলাম, এরকম যখন আসবে তখন আমরা এটাকে বিচ্ছেদ করে দিব। এবার উপরেরটা বাই নিচেরটা যদি আমরা লিখি তাহলে এখানে এটা কেটে গিয়ে থাকবে হাফ, এবং এই ক্ষেত্রে উপরটা বাই নিচেরটা লিখলে পাবো আমরা, আইকে সামনে নিলাম, উপরে পাচ্ছি সাইন থিটা এবং নিচে যা আছে পুরোটা 1 মাইনাস কস থিটা। তো আমরা কিন্তু এ প্লাস আইবি ফর্ম পেয়ে গেছি, বাট এখান থেকে তোমাকে যদি তার মডিউলাস বা অ্যামপ্লিটিউড বের করতে বলে তাহলে একটু কষ্টসাধ্য হবে, তাই তোমরা চেষ্টা করবে এই টাইপের ক্যালকুলেশনকে এখানে না ছেড়ে আরেকটু সিম্পলিফাই করা। যেমন আমরা অংশকোণ শিখেছি, ত্রিকোণমিতি যারা অংশকোণের সূত্র এখনও শেখোনি তারা উপরে যে সাজেশন থেকে ভিডিওটা দেখে নিয়ে অংশকোণের সূত্র অ্যাপ্লাই করতে পারবে। যদিও এই সূত্রটা খুব সোজা, তোমার না জানা থাকলে উপরে ভিডিওটি দেখে নেবে। তো দেখো সাইন থিটাকে অংশকোণে ভাঙলে আমরা পাবো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 বাই 2 ইন্টু 1 মাইনাস কস থিটা এর অংশকোণের সূত্র 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তো এখান থেকে আমার একটা 2 ক্যান্সেল হচ্ছে এবং একটা সাইন থিটা বাই 2 কেটে যাচ্ছে, তো বাকি থাকছে হাফ প্লাস আই। খেয়াল করে দেখো এখানে উপরে কস থিটা, নিচে মানে উপরে কস থিটা বাই 2, নিচে 2 সাইন থিটা বাই 2, অর্থাৎ কস থিটা বাই 2 আর সাইন থিটা বাই 2 মিলে হবে কট থিটা বাই 2। সো আমরা এখানে পাচ্ছি হাফ কট থিটা বাই 2। তো এই হলো এই প্রবলেমটার এ প্লাস আইবি ফর্ম। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটি কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে কীভাবে তাকে এ প্লাস আইবি ফর্মে তোমরা নিয়ে আসবে। এখন আমরা কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী, তারপর মডিউলাস ও অ্যামপ্লিটিউড নির্ণয় করা শিখব। অতি সংক্ষিপ্তে কোশ্চেন নাম্বার 7 বলেছে নিচের প্রত্যেকটি জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি নির্ণয় করো। তো এখানকার প্রবলেমগুলোর মধ্যে আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করা শিখব। তো দেখো প্রথমেই আমরা ধরে নেব z ইকুয়াল টু এই কমপ্লেক্স নাম্বারটা যার অনুবন্ধী বের করতে হবে। তো যে কোনো কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী বের করার জন্য কিন্তু আমার এ প্লাস আইবি ফর্ম দরকার আছে। তো প্রথমেই আমরা এটাকে এ প্লাস আইবি ফর্মে নিয়ে আসবো। এর জন্য আমরা যেটা করি, প্রথমে হরের এই ক্যালকুলেশনটাকে আমরা একটু সরল করে নিব। কারণ উপরে আছে 2 মাইনাস আই, আর নিচেটাকে সরল করলে পাবো আমরা 1 স্কোয়ার মাইনাস 4i প্লাস 2i এর হোল স্কোয়ার ইকুয়াল টু, উপরে হচ্ছে 2 মাইনাস আই, নিচে হয়ে গেল 1 মাইনাস 4i। এখানে 2 স্কোয়ার মানে 4, কিন্তু আই ভিতরে আছে বলে আই স্কোয়ার আসবে বলে আমরা লিখবো -4। তো আমাদের লবে আসলো 2 মাইনাস আই এবং হরে আসলো -3 মাইনাস 4i। তো এখন হরটা একটু সিম্পলিফাই হলো, অর্থাৎ হর এখন এ প্লাস আই ফর্মে চলে এসেছে, তাই এর অনুবন্ধী বের করতে পারবো আমরা, অর্থাৎ হরের অনুবন্ধী দিয়ে আমরা এখন উপর নিচে গুণ করে দিব। তো উপরে হচ্ছে 2 মাইনাস আই ইন্টু -3 প্লাস 4i, কারণ -3 মাইনাস 4i এর অনুবন্ধী -3 প্লাস 4i হয়, এবং নিচে হয়ে যাচ্ছে -3 এর স্কোয়ার মাইনাস 4i এর স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন উপরেরটা আমরা সিম্পলি বীজগণিতের গুণ করে দিব, অর্থাৎ উপরে আমার আসবে -6, 2 এর সঙ্গে এটা গুণ করলে হবে প্লাস 8i, আই মাইনাস আই এর সঙ্গে -3 গুণ করলে প্লাস 3i, মাইনাস আই এর সঙ্গে প্লাস 4i গুণ করলে -4i স্কোয়ার, এবং নিচে পাচ্ছি আমরা 9 প্লাস 16, প্লাস আসলো কারণ আই স্কোয়ার আসবে তাই। এবং উপরে যেটা পাচ্ছি আমরা -6
এই দুটো মিলে হয়ে যাচ্ছে 11i, এখানে হয়ে গেল +4, নিচে 25 ইকুয়াল টু রিয়েল ক্যালকুলেশনে আমরা পাবো -2 প্লাস ইমাজিনারি পার্ট হচ্ছে 11i টোটালটা বাই 25। তো এখন আমরা আগের মতো বিচ্ছেদ করে দিব। তো পাচ্ছি এখানে -2/25 প্লাস আইকে আমরা সামনে নিলাম, উপরে পাবো 11, নিচে হবে 25। অর্থাৎ যে কমপ্লেক্স নাম্বারটা আমার দেওয়া ছিল সেটা ক্যালকুলেশন করে আমরা এই রকম পেলাম a প্লাস আইবি ফর্ম। দেয়ারফোর এর কনজুগেট এর চিহ্ন হচ্ছে উপরে একটি বার অর্থাৎ জেড বার ইকুয়াল টু, তো জেড বার বের করার রুলস ছিল যদি এক্স প্লাস আইওয়াই থাকে তাহলে এক্স মাইনাস আইওয়াই, অর্থাৎ যে কোনো কমপ্লেক্স নাম্বারে আমি আই এর আগের চিহ্নটা বদলে দিলে সেই কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী আমরা পেয়ে যাই। তাই এখানে হয়ে যাবে -2/25 এবং আই এর আগের চিহ্ন প্লাস ছিল, এটাকে আমরা মাইনাস লিখে দিলাম। এই হচ্ছে আমার অ্যান্সার। এইভাবেই আমরা একটি কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী বা কনজুগেট বের করব। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই সেম টেকনিক ইউজ করে এর মডুলাস বের করা শিখব, কমপ্লেক্স নাম্বারের মডুলাস নির্ণয় করা শিখব। তো ভিউয়ার্স, মডুলাস নির্ণয় করার আগে আমি বলছি এখানে অতি সংক্ষিপ্তের 8-এ যে প্রবলেমগুলো বলা আছে সরল করো। তো এগুলো খুবই সোজা প্রবলেম। এখানে যতগুলো প্রবলেম দেওয়া আছে আই দিয়ে, সেখানে যদি কিউব থাকে তাহলে কি তোমার কিউবের সূত্রে ভেঙে দাও, যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারের সূত্রে ভেঙে দাও এবং আলটিমেটলি ক্যালকুলেশন করে সুন্দর একটা তোমরা মান পাবে। কোথাও যদি আই এর পাওয়ার 2 বা তার বেশি আসে তাহলে সেক্ষেত্রে আই স্কোয়ার থাকলে -1, আই কিউব থাকলে -i, i⁴ থাকলে 1 এবং তার থেকেও বেশি আসলে কি করে ক্যালকুলেশন করতে হয় আমি আলোচনা করেছিলাম, সেভাবে বসিয়ে দেখো সুন্দর একটা মান পাবে। তো চলে আসছি আমরা অতি সংক্ষিপ্তের 11-তে। যে প্রবলেমগুলো দেওয়া আছে এখানে বলেছে প্রত্যেকটি জটিল রাশির মডুলাস নির্ণয় করো। তো আমরা এখানকার 3 নম্বর প্রবলেমটি সলভ করে দেখব এবং এর সাহায্যে তোমরা বাকি প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো আমরা ধরে নিলাম z ইকুয়াল টু এটা। তো এর মডুলাস বের করার জন্য আমরা কি করব, প্রথমেই এটাকে a প্লাস আইবি ফর্মে নিয়ে আসব। এটাকে আরও একভাবে করা যায়, তো আমি পরে বলছি। দেখো z ইকুয়াল টু যদি আমরা এটা ধরে নেই, এটাকে a প্লাস আইবি আকারে নিয়ে আসার জন্য আমরা হরের অনুবন্ধী দিয়ে গুণ করব উপরে, অর্থাৎ 1 মাইনাস আই এর সাথে গুণ করব 3 প্লাস 4i ডিভাইডেড বাই 3 মাইনাস 4i ইন্টু 3 প্লাস 4i। উপরে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3 প্লাস 4i মাইনাস 3i মাইনাস 4i স্কোয়ার। সিম্পল বীজগণিতের গুণ এবং নিচে a প্লাস বি ইন্টু এম এন এস বি আকার আছে, তাই আমরা লিখতে পারবো 3 স্কোয়ার মাইনাস 4i এর স্কোয়ার। উপরে ক্যালকুলেশনে আমরা পাচ্ছি 3, এই দুটোকে যোগ বিয়োগ করলে আমরা পাবো i এবং এখানে আমার হয়ে যাচ্ছে +4 ডিভাইডেড বাই 9 প্লাস 16, অর্থাৎ আমরা উপরে পেলাম 7 প্লাস i এবং নিচে পাচ্ছি 25, অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারটি হয়ে গেল 7/25 প্লাস i 1/25, অর্থাৎ a প্লাস আইবি ফর্ম চলে এসেছে। এখন আমরা এর মডুলাস বের করার জন্য লিখব দেয়ারফর mod z ইকুয়াল টু √7/25 এর স্কোয়ার প্লাস, এই যে √x² প্লাস y² হয় এখানে কিন্তু i আসবে না কখনোই, ঠিক আছে? তো i বাদ দিলে বাকি থাকছে আমার 1/25, এই 1/25 এর স্কোয়ার আসবে। তো এটাকে হিসেব করলে আমরা পাবো √ উপরে 49 প্লাস 1 এবং নিচে পাবো দুটোর ক্ষেত্রেই 625 এবং নিচে আসবে আমার 25, উপরে হয়ে যাবে √50। তো আমরা জানি √50-কে লেখা যায় 5√2 আর নিচে 25, অর্থাৎ আমি পাচ্ছি √2/5। তো এই হচ্ছে আমার এই জটিল রাশির মডিউলাস। তো ভিউয়ার্স, এইভাবে যদি তোমরা করো তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস অনেক ইজিলি তোমরা সলভ করতে পারবে। তো আমি এখন দেখাবো এই কমপ্লেক্স নাম্বারটাকে আরেকটি সহজভাবে এর মডিউলাস নির্ণয় করা যেতে পারে। যেমন আমরা শিখেছিলাম একটা সূত্র, যদি দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে, একটা z1 আর একটা z2,
তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বারের যদি আমি একসঙ্গে মডুলাস বের করতে চাই তাহলে সেটা উপরের মডুলাস হয়, মানে উপরের কমপ্লেক্স নাম্বারটার মডুলাস হয় বাই নিচের কমপ্লেক্স নাম্বারটার মডুলাস হয়। তো এর মান এবং এর মান সেম থাকে। তাহলে আমি জেড ইকুয়াল টু ধরে নিয়েছিলাম এই কমপ্লেক্স নাম্বারটা, দেয়ারফর আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি মড জেড ইকুয়াল টু মড অফ 1 মাইনাস আই বাই 3 মাইনাস 4i। এখন যেহেতু এখানে উপরে একটি কমপ্লেক্স নাম্বার আছে, নিচে একটি কমপ্লেক্স নাম্বার আছে এবং উপরেরটাও স্ট্যান্ডার্ড ফর্মে আছে, নিচেরটাও স্ট্যান্ডার্ড ফর্মে আছে, তাই উপরেরটার মড বাই নিচেরটার মড লিখতে পারি। এই ক্ষেত্রে উপরটার মডের জন্য আসবে ফর্মুলা রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, কারণ এখানে ওয়াই হচ্ছে -1, এবং নিচেরটার জন্য পাবো আমরা 3 স্কোয়ার প্লাস এখানে আই এর সঙ্গে গুণ -4, তাই -4 স্কোয়ার ইকুয়াল টু উপরে হয়ে যাচ্ছে √2 এবং নিচে খেয়াল করে দেখো আসবে আমার রুট ওভার 25, অর্থাৎ √2/5, যেটা আমার আগের ক্যালকুলেশনে এসেছিল। তো তোমরা এদের মধ্যে যে কোনো একটি পদ্ধতি ইউজ করে মডুলাস বের করতে পারো, বাট আমি সবসময় রিকমেন্ড করব যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস বা অ্যামপ্লিটিউড ক্যালকুলেশন করার জন্য তোমরা প্রথমে সেটাকে a+i ফর্মে নিয়ে আসো, কারণ মডুলাসটা তুমি বের করলে কিন্তু অ্যামপ্লিটিউড বের করতে গিয়ে কিন্তু তোমাকে a+i ফর্মে আনতেই হবে। ওটা কিন্তু তুমি ডাইরেক্ট করতে পারবে না, সেটাও ডাইরেক্ট ফর্মুলা আছে, বাট সেটাতে একটু তোমাদের সমস্যা হতে পারে, কারণ সেখানে আবার 2π প্লাস আবার 2π মাইনাসের বিষয় একটা চলে আসবে। তো সেই ক্যালকুলেশনটা তোমাদের জন্য একটু কষ্টসাধ্য হতে পারে, তাই আমি বলবো সবসময় কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশনে তোমরা সেটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো, তারপর সেটা ক্যালকুলেশন করো। এখন আমরা এটি কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড নির্ণয় করা শিখব। তো ভিউয়ার্স, যে কোনো কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড নির্ণয় কিন্তু কোনো কঠিন কাজ না, কারণ x+iy ফর্মে দেওয়া থাকলে তার অ্যামপ্লিটিউডের সূত্রটা এরকম। বাট তারপরেও দেখা যায় যে বেশিরভাগ স্টুডেন্টই এই অ্যামপ্লিটিউড বের করতে গিয়ে সমস্যায় পড়ে, বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টরা ভুল করে থাকে। ইভেন এমনও দেখা যায় যে একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও অ্যামপ্লিটিউড সঠিকভাবে নির্ণয় করতে পারে না। তো এই বিষয়টা দূর করার জন্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কি করে তোমরা অ্যামপ্লিটিউড ক্যালকুলেশন করবে, বা এখানে যে আমি সূত্রটা দিয়েছিলাম tan ইনভার্স y/x প্লাস আলফা, এই আলফাটা সঠিকভাবে হিসেব করতে না পারার জন্যই কিন্তু স্টুডেন্টরা ভুল করে থাকে। এবং এই আলফার ভ্যালু 0, π অথবা -π কী করে ইউজ করতে হবে সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, যে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে +π করতে হবে এবং থার্ড কোয়াড্রেন্টে থাকলে -π লিখে আমরা এই অ্যামপ্লিটিউডের ভ্যালু ফিক্স করতে পারি। এবং ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কিন্তু আলফা আমরা ইউজ করি না, অর্থাৎ আলফার ভ্যালু 0 বসাই। তো দেখো কেন বসাই সেটা বোঝার জন্য আমি একটি সুন্দর এক্সাম্পল তোমাদের সামনে নিচ্ছি। আমি 4টা কমপ্লেক্স নাম্বার এখন নেব। ধরো এই 4টা কমপ্লেক্স নাম্বার আমি নাম দিলাম 1 নাম্বার Z1, যেটা হচ্ছে 1 প্লাস i, আমি পার্টিশন করে দিচ্ছি। 2 নাম্বার Z2 -1 প্লাস i। 3 নম্বরে নিচ্ছি Z3 ইকুয়াল টু -1 মাইনাস i, এবং 4 নম্বরে নিচ্ছি Z4 ইকুয়াল টু 1 মাইনাস i। তো ভিউয়ার্স, এই যে 4টা কমপ্লেক্স নাম্বার নিলাম, এই 4টা কমপ্লেক্স নাম্বার কিন্তু আসলে 4টা পয়েন্ট। যেমন প্রথম কমপ্লেক্স নাম্বারটা আসলে হচ্ছে 1, একটা পয়েন্ট। যদি আমি জটিল তলের কথা বলি, যেমন দেখো আমি এখানে x অক্ষ y অক্ষ নিলাম, তো এখানে Z1 যে কমপ্লেক্স নাম্বারটা সেটা আমি ধরলাম 1 পয়েন্ট, অর্থাৎ ধরলাম এটা, এবং Z2 হচ্ছে -1, 1 একটা পয়েন্ট, অর্থাৎ এইভাবে নিলে আমি এটাকে 1 ধরলাম, এই এতটুকু পর্যন্ত 1, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার Z2 যার কোঅর্ডিনেট -1, 1, এবং Z3 যে পয়েন্টটা হবে সেটা হবে এটা -1, -1, এবং Z4 পয়েন্টটা এটাকে বোঝাবে 1, -1।
তো প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার কিন্তু আলাদা আলাদা কোয়াড্রান্টে আছে। এখন দেখো, যদি আমি এই 1 নাম্বার কমপ্লেক্স নাম্বারটার মডুলাস বের করি, তাহলে পাবো মড z1 ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আলটিমেটলি পাবো আমরা √2। তো দেখো √2 অর্থাৎ মূলবিন্দু থেকে সরাসরি সেই কমপ্লেক্স নাম্বারের দূরত্ব √2 বোঝায়। তো খেয়াল করে দেখো, এখানে কিন্তু তাই বোঝাচ্ছে, মূলবিন্দু থেকে এই কমপ্লেক্স নাম্বারের দূরত্ব √2। কে √2? তো কারণ এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটা √2 বোঝাচ্ছে, অর্থাৎ এর মডুলাসটা কিন্তু ঠিক এসেছে। 2 নাম্বার পয়েন্টের যদি আমি মডুলাস বের করি, সেই ক্ষেত্রেও পাবো আমি 1 + 1 দ্যাট ইজ √2। অর্থাৎ Z2 কমপ্লেক্স নাম্বারের মূলবিন্দু থেকে দূরত্ব বা আর যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু √2 আসলো। কি এটা ঠিক? কারণ এখানেও 1 1 আছে। এবং একইভাবে আমরা Z3 এর মডুলাস পাবো √2 এবং Z4 এর মডুলাস পাবো √2। তো এই ক্ষেত্রে মডুলাস বের করার জন্য কোনো রেস্ট্রিকশন কিন্তু থাকছে না, সরাসরি তোমরা ঠিকঠাকভাবে নির্ণয় করতে পারবে, এই জন্য মডুলাস নিয়ে কোনো সমস্যা নেই। বাট যখনই আমরা অ্যামপ্লিটিউড বের করতে যাব, তখনই দেখো ফার্স্ট যে কমপ্লেক্স নাম্বারটা তার অ্যামপ্লিটিউডের রুলস AMP/Z1 ইকুয়াল টু অ্যাকর্ডিং টু ফর্মুলা tan ইনভার্স y/x। এখানে y হচ্ছে 1, অর্থাৎ আমি যদি পয়েন্ট হিসেবে ধরি, তাহলে ফার্স্ট যে কমপ্লেক্স নাম্বারটা সেটা ছিল কি 1,1 পয়েন্ট, অর্থাৎ এখানে হবে 1/1, অর্থাৎ tan ইনভার্স 1। এখন tan ইনভার্স 1 মানে হচ্ছে tan ইনভার্স tan π/4, অর্থাৎ পেয়ে গেলাম আমি π/4। তো অ্যাকর্ডিং টু অ্যামপ্লিটিউড যেটা বোঝাচ্ছে যে এই কমপ্লেক্স নাম্বারটা যদি আমি মূলবিন্দু থেকে ওই কমপ্লেক্স নাম্বারের সরাসরি ডিস্টেন্সটাকে মড z বলি, তাহলে সেই মড z যে লাইনটা, সেই লাইনটা x অক্ষের সঙ্গে π/4 কোণ করেছে। তো দেখো এই কোণটা π/4 হবে কি? এটা নিশ্চয়ই ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে তোমরা অ্যামপ্লিটিউড বের করার জন্য কিন্তু কোনো এক্সট্রা ভ্যালু যোগ করতে হচ্ছে না। হোয়ারাস আমি যদি ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলি, তাহলে AMP/Z4 এটা ফোর্থ কোয়াড্রেন্ট। কেন এটা ফোর্থ কোয়াড্রেন্ট? কারণ এই যে কমপ্লেক্স নাম্বারটা সেটাকে পয়েন্ট হিসেবে লিখলে আসছে আমার 1 - 1। এখন 1 - 1 পয়েন্টটা ফোর্থ কোয়াড্রেন্টের পয়েন্ট, আবার এখানে আসছে -1 -1, আবার এখানে আসছে -1 1। খেয়াল করে দেখো, আমি প্রত্যেকটা কোয়াড্রেন্ট হিসেবে কিন্তু পয়েন্টগুলোকে নিয়েছিলাম, ওই জন্য এই পয়েন্টগুলোকে বসিয়েছি। তো ফোর্থ কোয়াড্রেন্টে যে কমপ্লেক্স নাম্বারটা পড়ে, তার অ্যামপ্লিটিউডের রুলস অনুযায়ী আমরা পাচ্ছি tan ইনভার্স y/x। y হচ্ছে এখানে -1 বাই x হচ্ছে এখানে 1, অর্থাৎ tan ইনভার্স -1। এখন ত্রিকোণমিতির মতোই যদি কোনো tan ইনভার্সের ভিতরে মাইনাস থাকে, তাহলে সেই মাইনাসটা বাইরে আসে, অর্থাৎ tan ইনভার্স 1 হয়ে গেল। এখন tan ইনভার্স 1 এর ভ্যালু আমরা আগে বের করেছিলাম π/4, তো এখানে আর আমি ক্যালকুলেশন দেখাবো না, অর্থাৎ মাইনাস সামনে আছে বলে -π/4। অর্থাৎ Z4 যে কমপ্লেক্স নাম্বারটা সেটা -π/4 কোণ উৎপন্ন করে। আমরা জানি ঘড়ির কাঁটার দিকে হিসেব করলে এই প্রত্যেকটাই তো √2, এটাও √2 ছিল, এটাও √2। তো এখান থেকে দেখো এখানে -π/4 কোণ, আমরা যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরি তখন সেটাকে মাইনাস বলি, এবং সেটা x অক্ষ এবং y অক্ষের থেকে একই দূরত্বে এই লাইনটা আছে, তো -π/4 কোণ উৎপন্ন করেছে, এখান থেকে বোঝাও যাচ্ছে। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে কমপ্লেক্স নাম্বার এবং ফোর্থ কোয়াড্রেন্টে কমপ্লেক্স নাম্বার থাকলে কিন্তু সরাসরি আমরা সিম্পলি ইনভার্স বের করলে যে মান দিবে সেটাই ঠিক। অর্থাৎ সেই ক্ষেত্রে আলফার কোনো ভ্যালু ইউজ হচ্ছে না, যেমন আমি ফর্মুলায় বলেছিলাম আলফা ইকুয়াল টু ফার্স্ট অ্যান্ড ফোর্থের ক্ষেত্রে 0 ইউজ হয়, তো 0 আলাদা করে লেখার প্রয়োজন হয় না। কিন্তু সেকেন্ড আর থার্ডের ক্ষেত্রে কি হবে দেখো, এটা তোমরা বুঝতে পারলেই কিন্তু সব সমস্যা দূর হয়ে যাবে। তো যখন আমি সেকেন্ড অর্থাৎ Z2 এর অ্যামপ্লিটিউড বের করব, একটু খেয়াল করো, দেখো অ্যামপ্লিটিউড Z2 সূত্র অনুযায়ী তোমরা যখন বসাবে tan ইনভার্স y/x, অর্থাৎ এখানে 1/-1, ঠিক তো? তখন এখানে তোমরা পাবে tan ইনভার্স -1, কি তাই? তো tan ইনভার্স -1 এর ভ্যালু কত? তোমরা একটু আগে দেখলে -π/4, অর্থাৎ এখান থেকেও যদি তোমরা মাইনাসটাকে বাইরে নিয়ে এসে
ট্যান ইনভার্স 1 লেখো তাহলে তোমরা পাবে -π/4। অর্থাৎ যদি আমি এখানে কোনো ভ্যালু ইউজ না করি তাহলে অ্যামপ্লিটিউডের ভ্যালু যেটা আসছে এখান থেকে সেটা কত, -π/4। অর্থাৎ Z2 যে কমপ্লেক্স নাম্বারটা সেটা ছিল -1 + i, তার মডিউলাস √2 এবং অ্যামপ্লিটিউড -π/4। এখন মডিউলাস √2 এবং অ্যামপ্লিটিউড -π/4 হিসেব করলে কিন্তু এই কমপ্লেক্স এই জায়গায় আসে। অর্থাৎ হিসেব মতো Z2 পয়েন্টটা যদি এইভাবে করো তাহলে এখানে পৌঁছাবে। তাহলে Z2 কি এখানে আছে না এখানে আছে? সঠিক কি? সঠিক তোমরা জানো এটা, কারণ Z2 কমপ্লেক্স নাম্বারটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। বাট তোমরা যদি সিম্পলি আলফা কোনো ইউজ না করো তাহলে এইভাবে তোমার অ্যামপ্লিটিউড ভুল আসবে। এবং সেটাকে ঠিক করার জন্যই আমি সবচেয়ে ইজিয়েস্ট যে মেথড যেটা বুঝেছি আমি, যখনই তোমার সেকেন্ড কোয়াড্রেন্টের উপর কোনো কমপ্লেক্স নাম্বার নিয়ে তার অ্যামপ্লিটিউড ক্যালকুলেশন করবে তখনই এই অ্যামপ্লিটিউডের ফর্মুলা লেখার সাথে সাথে মানে ট্যান ইনভার্স y/x লিখেই সাথে সাথে একটা প্লাস পাই বসিয়ে দেবে। কারণ কি, তোমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারকে স্টাডি করলেই দেখতে পাচ্ছ এটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা বোঝা যায় প্রথমেই। তো সেই জন্য এখানে পাই যখন তোমার পাই বসিয়ে দিবে তখন দেখো এটা প্লাস পাই, এটা প্লাস পাই, এটা মানে -π/4 প্লাস পাই, হিসেব করলে চলে আসছে 3π/4। এখন 3π/4 কোনটা কোথায় থাকে? এখান থেকে এই পর্যন্ত আসলেই আমরা 3π/4 পাই। অর্থাৎ 3π/4 কোণ করে √2 দূরত্বে যে পয়েন্টটা সেটাই তো Z2, কি ঠিক তো? তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এই পাইটা এখানে কেন আমি প্লাস করছি। তো পাইটা প্লাস করলে কিন্তু তোমাদের হিসেবের মধ্যে কোনো জটিলতা আর আসছে না, খুব সহজে মানে চলে আসছে। ঠিক একই রকম যখন থার্ড কোয়াড্রেন্টের কমপ্লেক্স নাম্বারটা অর্থাৎ Z3 এর অ্যামপ্লিটিউড আমরা বের করব তখনও এরকমই একটি ঘটনা দেখা যাবে। ট্যান ইনভার্স y/x অর্থাৎ -1/-1, তো -1/-1 লেখার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে এটা +1, তাই আসবে। এখন +1 মানে তো π/4, অর্থাৎ একটি কমপ্লেক্স নাম্বার π/4 কোণ করে আছে এবং √2 দূরত্বে সেই কমপ্লেক্স নাম্বারটা আছে অরিজিন থেকে। তাহলে সেই ক্ষেত্রে সেটা কোন পয়েন্টটাকে বোঝাচ্ছে? π/4 √2 এই কমপ্লেক্স নাম্বারটাকে বোঝাচ্ছে, অর্থাৎ Z1 কে বোঝাচ্ছে। তাহলে সেটা কি ঠিক? Z3 কি এই পয়েন্টটা? নিশ্চয়ই না। তো যেহেতু Z3 এই পয়েন্টটা না, তাই এটা আসলে তো এই পয়েন্টটা, সেটা সঠিক ক্যালকুলেশন আনার জন্য কি করব, থার্ড কোয়াড্রেন্ট দেখেই আমরা এখানে -π লিখে দেব। অর্থাৎ ট্যান ইনভার্স y/x লেখার পর -π লিখে দেব। তাহলে পাই এখানে ক্যালকুলেশন করে এটা -π আসবে, অর্থাৎ এখানে যে কোনো কোণই আসতে পারে, যে কোনো আসবে তার থেকে -π, এবং হিসাব করলে আমরা পাচ্ছি -3π/4। তো x অক্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে যদি আমি ঘুরি -3π/4 কিন্তু এই কোণটাকেই বোঝায়। তো এইভাবেই থার্ড কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে যথাক্রমে -π আর পাই হিসাব করলেই আমরা সঠিক অ্যামপ্লিটিউড বের করতে পারবো। এই জন্যই এখানে π-π এর বিষয়টি আমি বলেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন আমি সেকেন্ড কোয়াড্রেন্টে পাই অ্যাড করতে বলেছি এবং থার্ড কোয়াড্রেন্টে -π অ্যাড করতে বলেছি। ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু কোনো অ্যাড করতে হবে না। এখন আমরা এক্সারসাইজ থেকে অন্য একটি প্রবলেম নিয়ে তার অ্যামপ্লিটিউড বের করে দেখব। কোশ্চেন নাম্বার 12-এ অতি সংক্ষিপ্তের কোশ্চেন নাম্বার 12-এ বলেছে নিচের প্রত্যেকটি জটিল রাশির আর্গুমেন্ট নির্ণয় করো। তো আমরা এখন এখান থেকে 2 নম্বর আর 4 নম্বর প্রবলেমটি সলভ করে দেখব। তো প্রথমেই আমি 2 নম্বর প্রবলেমটি তুলে নিচ্ছি। ধরি z = এরকম কমপ্লেক্স নাম্বার। দেখো এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মেই দেওয়া আছে, তো এখানে আর আমার কোনো প্রবলেম নেই। দেয়ারফর AMP Z, তো অ্যামপ্লিটিউড Z, এটার ক্যালকুলেশন হচ্ছে ট্যান ইনভার্স y/x অর্থাৎ -3/-3। খেয়াল করে দেখো এখানে যে কমপ্লেক্স নাম্বারটা তার সেটাকে যদি আমি কোঅর্ডিনেট মানে একটা পয়েন্ট হিসেবে নেই তাহলে সেটা কিন্তু আসছে -3, -3, অর্থাৎ এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টের একটা পয়েন্ট। অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে থাকলে আমি বলেছিলাম একটা -π লিখতে শেষে, এই জন্য -π লিখে দিলাম। ইকুয়াল টু এটা হয়ে গেল ট্যান ইনভার্স এই -3/-3 = 1, ট্যান ইনভার্স 1 - π। এখন ট্যান ইনভার্স 1 = π/4 - π = -3π/4। তো যারা এই -π লিখবে না
তাদের কিন্তু অ্যান্সার আসবে π/4, আর π/4 কিন্তু অ্যাকচুয়ালি এই জেডের অ্যামপ্লিচিউড না, অর্থাৎ এটা কিন্তু ভুল। যদি 3 + 3i থাকতো তাহলে সেক্ষেত্রে π/4 আসতো, সেটা অ্যান্সার ঠিক ছিল। তো আশা করি বুঝতে পেরেছো যে এই কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিচিউড কেন -3π/4 হলো। এখন আমরা 4 নম্বর প্রবলেমটি সলভ করে দেখব। 4 নম্বর প্রবলেমটিতে যে কমপ্লেক্স নাম্বারটি দেওয়া আছে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নেই। তো আমরা জেড ইকুয়াল টু ধরে নিয়েছি এরকম, এখন আমরা সেটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। হচ্ছে এই জেড কমপ্লেক্স নাম্বারটির স্ট্যান্ডার্ড ফর্ম। এখন আমরা এর অ্যামপ্লিচিউড বের করব। therefore অ্যামপ্লিচিউড জেড ইকুয়াল টু, তো ভিউয়ার্স এই জায়গায় আসার পর, স্ট্যান্ডার্ড ফর্মে আসার পর আমরা এই জিনিসটা খেয়াল করব। এখানে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তো এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ অর্থাৎ এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। তাই আমরা ফর্মুলা যখন বসাবো ট্যান ইনভার্স, এখানে ওয়াই বলতে হাফ বাই এক্স বলতে -√3/2, এটা তো লিখবই। যেহেতু এটা একটা সেকেন্ড কোয়াড্রেন্টের তাই আমরা এখানে একটা প্লাস পাই লিখে দেব, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ট্যান ইনভার্স -1/√3 শেষে প্লাস পাই। এবার ট্যান ইনভার্সের মাইনাসটা বাইরে চলে আসবে, হয়ে যাবে ট্যান ইনভার্স 1/√3 প্লাস পাই ইকুয়াল টু মাইনাস। ইনভার্স ক্যালকুলেশন করার জন্য তোমরা শর্টকাট করতে পারো যে ট্যান ইনভার্স 1/√3 এর মানে হচ্ছে ট্যানের কোন ভ্যালুর জন্য 1/√3 তুমি মান পাও, আমরা জানি সেটা হচ্ছে π/6। তো তোমরা ডাইরেক্ট এটাকে π/6 লিখতে পারো, আর যদি সেটা অসুবিধা হয় তাহলে একটা কাজ করবে, এই 1/√3 জায়গায় ট্যান দিয়ে লিখবে। 1/√3 জায়গায় এরকম ট্যান ইউজ করবে। এবার আমি বলেছিলাম ট্যান এবং ট্যান ইনভার্স দুটো একসঙ্গে থাকলে উঠে যায়, তো সামনে মাইনাস ছিল, মাইনাসটা লিখবো, এটা উঠে গিয়ে হলো π/6 প্লাস পাই, এটাকে যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি 5π/6। তো ভিউয়ার্স এই হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটির অ্যামপ্লিচিউড। এইভাবে যদি তোমরা অ্যামপ্লিচিউড নির্ণয় করো তাহলে আর অ্যামপ্লিচিউড সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছো অ্যামপ্লিচিউড কী করে নির্ণয় করবে। এখন আমরা এখানকার আরও কিছু প্রবলেম আছে যেগুলোকে বলেছে মডুলাস অ্যামপ্লিচিউড আকারে নির্ণয় করো। তো এখন আমরা শিখব কীভাবে একটি কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যামপ্লিচিউড আকার নির্ণয় করা যায়। সংক্ষিপ্তের সাথে বলা হয়েছে নিচের প্রত্যেকটি জটিল রাশিকে মডুলাস অ্যামপ্লিচিউড আকারে প্রকাশ করো। তো এখানকার প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা একটি এক্সাম্পল হিসেবে নিচ্ছি 4 নম্বর প্রবলেমটি। দেখো কি করে আমরা এর মডুলাস অ্যামপ্লিচিউড আকার নির্ণয় করব। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম জেড যদি একটি কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আইওয়াই আকারে দেওয়া থাকে তাহলে সেটাকে যদি আমরা আরগান প্লেনে প্লেস করি, আরগান প্লেনে যদি বসাই, সেই পয়েন্টটি যদি এক্স ওয়াই হয়ে থাকে তাহলে আমরা জানি যে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, এবং এই আর যে দূরত্বটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে মডুলাস, এবং থিটা হচ্ছে তার অ্যামপ্লিচিউড। এবং এখান থেকে আমরা পেয়েছিলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো যারা আমার আগের এপিসোডটি দেখোনি তাদেরকে বলবো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আগের এপিসোডটি দেখে নাও, যাতে তোমাদের এই বিষয়গুলো বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এই এক্স এবং ওয়াইয়ের ভ্যালু যদি আমরা রিপ্লেস করি এখানে, তাহলে পাচ্ছি আর কস থিটা প্লাস আই ছিল এবং পরে হচ্ছে আর সাইন থিটা। এখান থেকে আর কমন নিলে আমরা যেটা পাবো কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এই আকারটাকে অর্থাৎ জেড ইকুয়াল টু এই আকারে কোনো কমপ্লেক্স নাম্বার লেখা থাকলে সেটাকে আমরা বলি মডুলাস অ্যামপ্লিচিউড আকার। কেন? কারণ যখন কোনো কমপ্লেক্স নাম্বার এইভাবে দেওয়া থাকে এবং সেটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি তাহলে এখানে আর হচ্ছে মড জেড এবং এই যে দুটো থিটা, এই থিটা দুটো হচ্ছে অ্যামপ্লিচিউড জেড। অর্থাৎ একটি কমপ্লেক্স নাম্বারে তার মডুলাস এবং অ্যামপ্লিচিউড একই সঙ্গে দেওয়া থাকে, এই আকারে যদি আমরা লিখতে পারি তাহলে সেটাকে মডুলাস অ্যামপ্লিচিউড আকার বলবো। তো অর্থাৎ মডুলাস অ্যামপ্লিচিউড আকার বের করার জন্য কিন্তু এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস এবং অ্যামপ্লিচিউড দুটোই আমাকে নির্ণয় করতে হবে। তো সেটা করার জন্য আবারও আমরা
এটাকে তার স্ট্যান্ডার্ড ফর্মে আগে নিয়ে আসবো। তাহলে সেটা করার জন্য আমরা ক্যালকুলেশন করি, কত আসছে -3 প্লাস 3i প্লাস 3i মাইনাস 3i স্কোয়ার। হিসাব করলে পাচ্ছি -3 প্লাস 6i এবং এখানে হয়ে গেল +3, অর্থাৎ 0 প্লাস 6i। তো এই হচ্ছে কমপ্লেক্স নাম্বারটার স্ট্যান্ডার্ড ফর্ম। সুতরাং mod z ইকুয়াল টু √0 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু 6। তো মডুলাস আমি পেয়ে গেলাম 6, অ্যামপ্লিটিউড z ইকুয়াল টু ট্যান ইনভার্স y হচ্ছে এখানে 6 আর x হচ্ছে এখানে 0। যদি কখনো এক্সট্রা এরকম 0 চলে আসে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কোনো প্লাস মাইনাস করতে হবে না। হ্যাঁ, যদি মাইনাস থাকে সেই মাইনাসটাই কিন্তু অবশ্যই বাইরে নিয়ে আসবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো ট্যান ইনভার্স, আমরা জানি যে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে অসীম হয়ে যায়, অর্থাৎ ট্যান ইনভার্স ইনফিনিটি, আমরা জানি ট্যান π/2 এর ভ্যালু ইনফিনিটি, অর্থাৎ এটা ইকুয়াল টু আমরা পাচ্ছি π/2। অর্থাৎ এই কমপ্লেক্স নাম্বারটার অ্যামপ্লিটিউড কিন্তু আসলো π/2। সুতরাং z কে মডুলাস অ্যামপ্লিটিউড আকারে লিখে পাই z ইকুয়াল টু, ফর্মুলা দিয়েছিলাম আর হচ্ছে এখানকার 6, বা তোমাদের অসুবিধা হলে তোমরা এটা লিখে নিতে পারো r cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু r এর ভ্যালু এখানে তোমরা তখন r লিখে দিবে এবং এটাকে থিটা দিয়ে দিবে। তাহলে এখানে r হচ্ছে 6 cos π/2 প্লাস i sin π/2, এই পর্যন্তই রাখতে হবে। এরপর যদি cos π/2 ভ্যালু তুমি ইউজ করো, sin π/2 ভ্যালু ইউজ করো, তাহলে কিন্তু আবার এই কমপ্লেক্স নাম্বারটা আসবে। এই জন্য এটা কখনোই করবে না, অর্থাৎ এই আকারে লিখে রাখলেই হয়ে যাবে মডুলাস অ্যামপ্লিটিউড আকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যামপ্লিটিউড আকার তোমরা কীভাবে নির্ণয় করবে। এখন আমরা দেখব যে এই চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ থিওরেম। তো ভিউয়ার্স, আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকে, একই রকম একটি ত্রিঘাত সমীকরণের 3টি বীজ থাকে। তো যখন কোথাও x² = 1 লেখা থাকে, অর্থাৎ এরকম থাকে, তখন কিন্তু আমরা সবসময় লিখি x = ±1। কিন্তু x³ = 1 লেখা থাকলে তোমরা সবসময় লেখো x = 1। কেন? এখানে তো তোমরা x এর ভ্যালু দুটো লিখলে, এখানে x এর ভ্যালু একটা কেন লিখছো? 3টা কি সমান? 3টা তো সমান না। তাহলে এখানকার বাকি দুটো বীজ গেল কোথায়? কখনো কি তোমরা ভেবে দেখেছো এটা? দেখো, কেন তোমরা এখানে এতদিন পর্যন্ত এই একটা লিখতে, বাকি দুটো গেল কোথায়? কারণ একটা ইকুয়েশনের ঘাত যত হবে ওই ইকুয়েশন থেকে ঠিক ততগুলোই বীজ আসবে। তো এখানে ঘাত 3টা বীজ আসার কথা, তোমাদের একটা আসলো, বাকি দুটো কোথায় গেল? কেন তোমরা লিখলে না? এখন আমরা সেটাই দেখব। অর্থাৎ একের ঘনমূল, একের বর্গমূল যেমন দুটো হয়, একটা +1 একটা -1, ঠিক একই রকম একের ঘনমূলও 3টা আসবে। এই 3টার মধ্যে আমরা একটাই সবসময় ইউজ করি। তাহলে বাকি দুটো কোথায় গেল সেটা এখন আমরা হিসেব করব। তো ধরো আমি জানি না, বা ধরছি আমরা জানি না একের ঘনমূল কত, তো আমরা লিখে নিলাম, ধরি একের ঘনমূল x। তো এখানে আমি যে প্রবলেমটা এখন সলভ করাচ্ছি সেটা হচ্ছে অতি সংক্ষিপ্তে তোমরা 14 আর 15 নম্বর প্রবলেমটা এটার সাহায্যে করতে পারবে। তো এখানে আমি একের ঘনমূল দেখাচ্ছি, একইভাবে তোমরা -1 এর ঘনমূল এবং 27 এর ঘনমূল ক্যালকুলেশন করবে। তো আমি একের ঘনমূল x লিখলে বলতে পারবো x³ = 1। তাহলে সেটাকে যদি আমি ইকুয়েশন বানাই, x³ - 1³ = 0, এটাকে উৎপাদক করলে আসবে x - 1 × x² + x + 1 = 0। দেয়ারফর এখান থেকে আমি পাবো x = 1, অর্থাৎ এটাকে 0 করলে x = 1 আসবে, অথবা
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 আসবে। তো এই ইকুয়েশন থেকে এক্স এর একটা ভ্যালু আমরা পেলাম 1, বাকি দুটো ভ্যালু কিন্তু এই ইকুয়েশনে আছে। সেটা আমরা এতদিন পর্যন্ত ক্যালকুলেশন করতাম না। কেন করতাম না? কারণ এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের নিরূপক হচ্ছে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1, সি হচ্ছে 1, অর্থাৎ -3। খেয়াল করে দেখো, এই দ্বিঘাত সমীকরণের নিরূপক হচ্ছে -3, আর -3 যেহেতু নেগেটিভ, তো আমরা জানি নিরূপক যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে তার বীজগুলো অবাস্তব হয়। আর অবাস্তব ক্যালকুলেশন যেহেতু এতদিন পর্যন্ত তোমরা শেখোনি, তাই একটা কিউবিক সমীকরণের বাকি দুটো বীজ তোমরা নির্ণয় করাও শেখোনি এতদিন পর্যন্ত, কারণ এই দুটো বীজ অবাস্তব আসবে। তো একের 3টা ঘনমূলের মধ্যে একটা ঘনমূল বাস্তব, সেটা হচ্ছে 1, বাকি দুটো ঘনমূল আসবে আমাদের অবাস্তব। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে এই অবাস্তব ঘনমূল দুটো কত কত। তো এই ইকুয়েশন থেকে যদি আমরা শ্রীধর আচার্যের সূত্র ইউজ করি তাহলে পাবো এক্স ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস 4ac করলে আমরা একটু আগে দেখলাম -3 পাচ্ছিলাম, তো -3 একবার লিখে দিলাম, বাই 2a মানে 2, অর্থাৎ এখানে পাচ্ছি আমি -1 প্লাস মাইনাস i√3। আই কেন? কারণ রুট ওভার -3 আছে, মাইনাসটা আই হয়ে গেল এখানে রুটের জন্য, বাই 2, অর্থাৎ এটাকে ভেঙে লিখলে আমরা যে দুটো বীজ পাবো, একটা -1 প্লাস i√3 বাই 2 ও -1 মাইনাস i√3 বাই 2। অর্থাৎ একের যে 3টা ঘনমূল আসলো সেই 3টা ঘনমূল হলো একটা 1, একটা এটা আর একটা এটা। তো আমরা ধরেছিলাম একের ঘনমূল x, তো x এর 3টা মান এখন আমরা পরপর লিখব। কত কত আসলো ধরিয়া তুলে দিলাম। সুতরাং একের ঘনমূল 1 হবে, একটা এটা হবে যেটা -1 প্লাস i√3 বাই 2, আর একটা হবে -1 মাইনাস i√3 বাই 2। এই হচ্ছে একের 3টা ঘনমূল। তো গল্প এখানেই শেষ না, এই একের ঘনমূল একটা মজাদার বিষয় এবং এর বৈশিষ্ট্যগুলো খুব ইন্টারেস্টিং। কেন দেখো তো ভিউয়ার্স, আমরা জানি যে বাস্তব সংখ্যার মধ্যে যতগুলো নাম্বার আমরা জানি, তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে 0, 1 আর -1 এই 3টা নাম্বার বাদ দিয়ে যদি অন্য কোনো নাম্বার আমরা নেই, তাহলে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে কিন্তু অন্য আরেকটি সংখ্যা যেটা আসে তাকে আরেকবার স্কোয়ার করলে কি আগের সংখ্যাটা পাওয়া যায়? অর্থাৎ 2কে স্কোয়ার করলে আমি 4 পাই, 4কে স্কোয়ার করলে কি আবার 2 ফিরে পাবো? এটা সম্ভব না। কিন্তু অবাস্তব বলে এখানে এই সমস্ত কিছু ঘটনা ঘটবে। দেখো, একের যেটা বাস্তব ঘনমূল সেটাকে আমি ছেড়ে দিচ্ছি। এই অবাস্তব ঘনমূলগুলোর মধ্যে আমি একটাকে আলফা ধরলাম আর একটাকে বিটা ধরলাম। তো আলফা ইকুয়াল টু -1 প্লাস i√3 বাই 2 এবং বিটা ইকুয়াল টু -1 মাইনাস i√3 বাই 2। এটা আমি ধরে নিলাম, এখানেও লিখলাম ধরি। অর্থাৎ একটি ঘনমূলকে আমি আলফা নিচ্ছি আর একটি ঘনমূলকে বিটা নিচ্ছি। তাহলে এবার যদি আমি আলফার স্কোয়ার করি তাহলে দেখো কত আসে, নিচে 4 হয়ে গেল, উপরটাকে হোল স্কোয়ারটাকে ভেঙে দিলে আমি পাবো 1 মাইনাস 2ab সূত্র করলে, এখানে i√3 এর স্কোয়ার বাই 4, অর্থাৎ 1 মাইনাস 2i√3, এখানে হবে -3 বাই 4 ইকুয়াল টু, এখানে পাচ্ছি -2 মাইনাস 2i√3 বাই 4। তো ভিউয়ার্স, এখন উপর থেকে যদি আমি 2 কমন নিয়ে কেটে দেই তাহলে পাবো -1 মাইনাস i√3 বাই 2। খেয়াল করে দেখো এটা বিটা, অর্থাৎ আলফাকে স্কোয়ার করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিটা। এখন আমরা দেখি বিটাকে স্কোয়ার করে কি আসে। বিটাকে স্কোয়ার করলে আমরা পাবো -1 মাইনাস i√3 এর হোল স্কোয়ার বাই 4
এবং এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমি 1 প্লাস 2i√3 মাইনাস 3 বাই 4 ইকুয়াল টু -2 প্লাস 2i√3 বাই 4 ইকুয়াল টু, এখানেও 2 যদি আমি কেটে দেই তাহলে পাবো -1 প্লাস i√3 বাই 2। খেয়াল করে দেখো, এটা ছিল আমার আলফা, তাহলে এটা হয়ে গেল আলফা। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে একের যে তিনটা ঘনমূল, একটি বাস্তব, বাকি দুটো অবাস্তব। বাস্তবটাকে ছেড়ে দিলে এই অবাস্তবগুলোর মধ্যে যে কোনো একটা যদি আমি আলফা ধরি তাহলে স্কোয়ার করলে বাকিটা হয়ে যাবে। তাহলে আমাকে কি দুটো আলাদা করে ধরার প্রয়োজন আছে? আমি বলতেই পারি একের অবাস্তব ঘনমূলগুলোর মধ্যে একটি আলফা, সুতরাং অপরটি আলফা স্কোয়ার। কোনটাকে ধরলাম সেটা ম্যাটার না। তো এই বিষয়টাকে ইউনিভার্সাল করার জন্য আমরা একের অবাস্তব ঘনমূলটাকে, মানে যে কোনো একটা ঘনমূলকে ওমেগা ধরি। ওমেগার চিহ্ন কি? তো এটা আমি মুছে দিচ্ছি। তাহলে একের অবাস্তব ঘনমূলগুলোর মধ্যে যে কোনো একটিকে আমরা ওমেগা ধরি। সুতরাং একের অবাস্তব ঘনমূল দুটির মধ্যে একটি, ওমেগা হচ্ছে ডাব্লুর মতো দেখতে, এটা কিন্তু ডাব্লু না, এটা একটা গ্রিক অক্ষর, তো এটাকে আমরা ওমেগা বলি। তো ওমেগা হলে অপরটি হবে ওমেগা স্কোয়ার, তাই তো? কারণ আমরা দেখলাম এটাকে স্কোয়ার করলে এটা আসে, এটাকে স্কোয়ার করলে এটা আসে, তো এদের মধ্যে যে কোনো একটাকে আমি ওমেগা ধরলাম। এটা ইন্টারন্যাশনালি ইউজ হয়, যে কোনো জায়গায় ওমেগা বলতে একের অবাস্তব ঘনমূলই বোঝায়, সাধারণত যদি কোনো কমপ্লেক্স নিয়ে তোমরা কাজ করো। যাই হোক, তো তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম, একের যে তিনটা ঘনমূল, সেই তিনটা ঘনমূল হচ্ছে একটি 1, একটি ওমেগা, আর একটি ওমেগা স্কোয়ার। এখন এদের মধ্যে কিছু প্রপার্টিজ আছে, বা এরা নির্দিষ্ট কতগুলো নিয়ম মেনে চলে। যেমন এই যে ঘনমূলগুলো কোন ইকুয়েশন থেকে আসছিল? এদের মাদার ইকুয়েশন হচ্ছে x³ = 1। তাহলে 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার তিনটাই তো এই ইকুয়েশনের বীজ। তাহলে 1 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, বোঝাই যাচ্ছে। ঠিক একই রকম ওমেগাকে যদি আমি কিউব করি তাহলে 1 আসবে। তো এই বিষয়টাকে সহজ করার জন্য আমরা বলতে পারি ওমেগা এই ইকুয়েশনের বীজ হওয়ার জন্য ওমেগা একে সিদ্ধ করবে, অর্থাৎ ওমেগা কিউব = 1। এই ওমেগা কিউব = 1 এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। এটা হচ্ছে অবাস্তব ঘনমূলের ক্যালকুলেশন করার জন্য, মানে একের অবাস্তব ঘনমূল দিয়ে যদি কোনো ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের কাজে লাগবে। তো ওমেগা কিউব = 1 আসলো, কারণ কি ওমেগাটা এই সমীকরণের বীজ, তাই একে সিদ্ধ করবে। আবার এটাকে ভাঙার পর আমরা পেয়েছিলাম x² + x + 1 = 0। ওমেগা তো এই সমীকরণেরও বীজ ছিল, তাহলে ওমেগা এই সমীকরণকেও সিদ্ধ করবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে x এর জায়গায় ওমেগা বসাই তাহলে পাচ্ছি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 = 0। অর্থাৎ এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে আমি লিখতে পারবো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার = 0। এটাও ওমেগার ক্যালকুলেশন করার জন্য আমার লাগবে। তো এই দুটোই হচ্ছে এমন সূত্র যেটা ওমেগা সংক্রান্ত যত প্রবলেম আছে তোমাদের সলভ করতে সাহায্য করবে। এখান থেকে আরেকটি কোশ্চেন কখনো কখনো হয়ে থাকে যে প্রমাণ করো একের ঘনমূল তিনটির সমষ্টি 0। দেখো, প্রথমে তোমরা যেভাবে ঘনমূল নির্ণয় করা দেখালাম এই পর্যন্ত আসবে, আসার পর সেটাকে এই ইকুয়েশনে বসিয়ে দিয়ে দেখাবে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার = 0। তো 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার এই তিনটাই কিন্তু একের ঘনমূল, অর্থাৎ একের ঘনমূল তিনটার সমষ্টি 0। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো একের ঘনমূল কী করে নির্ণয় করবে এবং তাদের মধ্যে সম্পর্কগুলো কীভাবে আনতে হবে। এখন যদি তোমাদের বলে -1 ঘনমূল কত, তো ক্যালকুলেশন তোমরা এইভাবেই করবে। -1 ঘনমূল ক্যালকুলেশন করার পর দেখবে একটা আসবে -1, আর একটা আসবে -ওমেগা, আর একটা আসবে -ওমেগা স্কোয়ার। একইভাবে 27 ঘনমূল ক্যালকুলেশন করবে, করার পর তোমাদের যেটা আসবে, নর্মালি 27 বাস্তব ঘনমূল কত হয়? 3 হয়। তো 27 ঘনমূল এমনি 3, তাহলে বাকি অবাস্তব ঘনমূল দুটো হবে, একটা 3 ওমেগা আর একটা 3 ওমেগা স্কোয়ার।
এখানে ওমেগা আর ওমেগা স্কোয়ার কিন্তু এই একই ঘনমূল, ওমেগা ওমেগা স্কোয়ার এটা কিন্তু সবসময় একই ঘনমূল, এটা কিন্তু মাইনাস একের ঘনমূল বলে কিছু না, ওমেগাটা হচ্ছে একের ঘনমূল, অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ক্যালকুলেশন আমি দেখালাম এটা খুব ভালো করে মনে রাখবে। এখন আমরা ওমেগা সংক্রান্ত একটা প্রবলেম সলভ করে দেখব কীভাবে সেটা সলভ করতে হয়। একটিতে বলেছে একের একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে দেখাও যে এই সমস্ত প্রবলেমগুলো। তো এখান থেকে আমরা 3 নম্বর প্রবলেমটি সলভ করা শিখবো। এটার সাহায্যে তোমরা বাকিগুলো নিজেই সলভ করে নিতে পারবে। দেখো, তো প্রথমে প্রবলেমটা আমাদের প্রমাণ করতে বলেছে এরকম। তো আমি লেফট হ্যান্ড সাইডটা আগে ক্যালকুলেশন করে নিচ্ছি। এখানে লেফট হ্যান্ড সাইডে আছে 3 প্লাস 3 ওমেগা প্লাস 5 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 6। তো ভিউয়ার্স, ওমেগার প্রবলেমগুলো বা একের অবস্থা ঘনমূলের প্রবলেম সলভ করার জন্য সবসময় তোমাকে এই দুটো জিনিস মনে রাখতে হবে। ওমেগা কিউব ইকুয়াল টু 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তো একের যে 3টা ঘনমূল আছে এই 3টার যোগফল 0 হয়। তো একের যে কোনো দুটো ঘনমূলের যোগফল যদি তোমার জানা থাকে, মানে যোগফল যদি তোমার এখানে কোথাও চলে আসে, তাহলে সেই যোগফলের জায়গায় তুমি বাকিটা লিখতে পারবে এবং সেটা তোমাকে করতে হবে এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য। যেমন দেখো, এখানে এই দূর থেকে আমি 3 কমন নিতে পারবো, তাহলে হচ্ছে 1 প্লাস ওমেগা। তো যেটা আমি বলেছিলাম যে একের 3টা ঘনমূলের মধ্যে যদি তুমি কখনো দুটো ঘনমূলের যোগফল আকারে নিয়ে আসতে পারো তাহলে কি হবে? তাহলে এই 1 প্লাস ওমেগার জায়গায় আমরা লিখতে পারবো মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে আছে 5 ওমেগা স্কোয়ার, এখানে 6 ছিল। তো এখানে চলে আসলো আমার মাইনাস 3 ওমেগা স্কোয়ার প্লাস 5 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, তাহলে আসলো আমার 2 ওমেগা স্কোয়ারের 6। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, অ্যান্ড ওমেগা স্কোয়ারের পাওয়ার 6 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 12। তো ওমেগা টু দি পাওয়ার 12 মানে তো 1 আসবে। কেন? কারণ সেটা 3 এর গণিতক, ওমেগা কিউবের পাওয়ার 4 লিখলেই তোমরা 1 পেয়ে যাবে। এইভাবে আমরা লেফট হ্যান্ড সাইডটা 64 প্রুভ করে দিলাম। এখন আমরা এর মিডিল যেটা আছে সেটা লিখব, সেটা হচ্ছে 3 প্লাস 5 ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। একইভাবে এখানে আমরা 5 ওমেগাটাকে সামনে লিখে এই 3 আর এই 3 কমন নিয়ে নেব, তাহলে এখানে আসবে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখন দেখো, আবার সেই একই গল্প, এখানে দুটো একের ঘনমূলের যোগফল পেয়েছি আমরা, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, সেটা মানে হয়ে যাবে মাইনাস ওমেগা, অর্থাৎ আমি এটাকে লিখতে পারবো মাইনাস ওমেগা। তাহলে এখানে 5 ওমেগা মাইনাস 3 ওমেগা হয়ে গেল 2 ওমেগা টু দি পাওয়ার 6, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 মানে হবে 64 অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার 6। তো 64 ইন্টু 1 দ্যাট ইজ 64। এইভাবে এই 3টা ইকুয়াল হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানকার প্রবলেমগুলো তোমরা কীভাবে সলভ করবে। তো এতক্ষণ পর্যন্ত আমি যে প্রবলেমগুলোর সলিউশন দেখালাম এগুলো এবং এক্সাম্পলের কিছু সলিউশন তোমরা দেখে নিয়ে এখানকার সংক্ষিপ্ত পর্যন্ত সমস্ত প্রবলেম সলভ করতে পারবে। তোমাদের সুবিধার জন্য আমি এখানকার আরেকটা টাইপ দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 12-এ এই কোশ্চেনটি দেওয়া আছে। এরকম কোশ্চেন থাকলে আমরা কীভাবে সলভ করব, যেখানে জেড ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই এবং মড জেড প্লাস 6 ইকুয়াল টু মড 2z প্লাস 3 এবং প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে তোমাদের বলতে পারে যে জেড বিন্দুর অবস্থান বের করো। যাই হোক, প্রসিডিওর একইভাবে সলভ করবে, লাস্টে তোমাকে অবস্থানটা বলতে হবে, সেটা বৃত্তের সমীকরণের উপর থাকে না কিসের উপর। তো দেখো কীভাবে আমরা সলভ করব। তো যেটা আমাদের দেওয়া আছে যে এই যে রিলেশনটা, এই রিলেশনের মধ্যে জেডের ভ্যালু আমরা বসাই দেবো। তারপর আমরা লিখতে পারবো জেডের ভ্যালু এক্স প্লাস আই ওয়াই বসালে মড এক্স প্লাস আই ওয়াই প্লাস 6 ইকুয়াল টু মড 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস 3, এভাবেই দেওয়া ছিল। তো যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস বের করার জন্য একটা রিয়েল আর একটা ইমাজিনারি অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্ম দরকার।
তো এখানে কিন্তু এটা স্ট্যান্ডার্ড ফর্ম এখনো আসেনি, তো এক্স এর সঙ্গে আমাকে 6 নিতে হবে, অর্থাৎ এক্স প্লাস 6 এটা রিয়েল পার্ট প্লাস আই ওয়াই ইমাজিনারি পার্ট, এই আকারে নিয়ে আসলাম। ঠিক একইভাবে এটাকেও লিখবো আমি, এখানে পাবো 2x প্লাস 3 এটা আমার রিয়েল পার্ট, এবং এখানে হয়ে যাবে i ইন্টু 2i এটা আমার ইমাজিনারি পার্ট। এবার এর মড মানে মডের সূত্র রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস এখানে ইমাজিনারি পার্ট ওয়াই এর স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু এ পাশেও রুট ওভার রিয়েল পার্ট বলতে 2x প্লাস 3 হোল স্কোয়ার, এখানে ইমাজিনারি পার্ট মানে 2y হোল স্কোয়ার। তো দুপাশের হোল স্কোয়ারের পর আমরা রুটটা তুলে দেবো, তো আমি এখানে রুটটা মুছে দিচ্ছি, তোমরা পরের লাইনে গিয়ে রুটটা তুলে দেবে এবং এরপর এটাকে ক্যালকুলেশন করবে। এটাকে ভাঙলে যেটা পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার, এবং এ পাশে পাচ্ছি 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9 প্লাস 4y স্কোয়ার। এখন সিম্পল শুধু যোগ বিয়োগ, দেখো কত হয়। এক্স স্কোয়ারের থেকে 4x স্কোয়ার যদি আমি বিয়োগ করি তাহলে পাবো মাইনাস 3x স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল শেষ। 12x এটা যোগ বিয়োগ হয়ে চলে যাবে। 36-এর থেকে 9 বিয়োগ করলে প্লাস 27 আসবে, এবং ওয়াই স্কোয়ারের থেকে 4y স্কোয়ার বিয়োগ করলে মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমাদের মনে হয় প্রমাণ করতে বলেছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। যাই হোক, এখান থেকে 3 কমন নিয়ে অর্থাৎ মাইনাস 3 যদি আমরা কমন নেই তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, যেটা ইমপ্লাইজ করবে এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। এটা আমাদের প্রুফ করতে বলেছিল, তো আমাদের প্রুফ চলে এসেছে। তো এইভাবে এই টাইপের প্রবলেম থাকলে তোমরা সলভ করবে। এই টাইপের প্রবলেম অনেক দেখবে তোমরা বইয়ে আছে, এবং এই কোশ্চেনটাকে ঘুরিয়ে বলে যে জেড বিন্দুর অবস্থান নির্ণয় করো। তো দেখো, এই যে লাস্ট তোমরা ইকুয়েশনটা পেলে এটা একটা বৃত্তের সমীকরণ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কোনো পজিটিভ কনস্ট্যান্ট যদি আসে তাহলে সেটা একটা বৃত্তের সমীকরণ হয়। বৃত্তের আরও অন্য টাইপের সমীকরণ আছে, যতক্ষণ পর্যন্ত তোমরা জানো না যে এরকম একটা ইকুয়েশন কিসের ইকুয়েশন, তোমরা প্রবলেমটাকে এই পর্যন্ত এনে রেখে দিতে পারো। যখন তোমরা জ্যামিতি শিখে যাবে তখন সেখান থেকে তোমরা বলতে পারবে এটা আসলে কিসের উপর অবস্থিত। যাই হোক, যদি তোমরা এই আকারে পেয়ে যাও তাহলে তোমরা বলে দিবে বৃত্তের উপর অবস্থিত। আর যদি এরকম প্রমাণ করতে বলে তাহলে তো কোনো প্রশ্নই নেই। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো শেখালাম সেগুলোর সাহায্যে তোমরা সংক্ষিপ্তের আগ পর্যন্ত সমস্ত প্রবলেম সলভ করতে পারবে। এক্সাম্পলে একটু সাহায্য নাও এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করো, কোনো সমস্যা হবে না। তো আগামী ভিডিওতে আমরা এখানকার আরেকটু অন্য টাইপের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বাকি থাকবে। হয়তো আমি জানি যে কোনগুলো তোমাদের না হতে পারে, সেগুলো আমি দেখিয়ে দেবো। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।